বুঝলি মতি? কি বুঝবো শাহাবুদ্দিন ভাই? মানুষ মরলে হয় বাঘ, আর বাঘ মরলে হয় কাঠ, মানে কাঠখড়ি। বুঝলাম না ভাইজান। মানুষ মরলে হয় বাঘ, আর বাঘ মরলে হয় কাঠকড়ি। এটার মানে কি? বুঝলি না? এই যেমন ধর, মানুষ মারা গেলে সে আর মানুষ থাকে না, সে হয়ে যায় লাশ। আর লাশ দেখলে সবাই ভয় পায়, কেউ ধারের কাছেও আসে না। এই যে দেখ, আমাদের সাথেই একটা লাশ। বাইচা থাকতে লোকটা পৃথিবীতে কত আমোদেই না কাটাইলো, কিন্তু এখন মারা যাবার পর তার লাশটাও কেউ খুঁজতে আইলো না। ঠিক কথা শাহাবুদ্দিন ভাই, বুঝতে পারছি। কিন্তু বাঘ মইরা গেলে কাঠ হয় কেমনে? এটাও বুঝলি না? বাঘ বাইচা থাকতে কোনো মানুষ বাঘের আশেপাশেও যায় না, ডর ভয়ে। কিন্তু বাঘ মইরা গেলে কেউ আর ভয় পায় না, তখন তা কাঠখড়ের মতোই পইরা থাকে। সবাই দেখতে যায়, ধরতে পারে। কথা তো মন্দ বলেন নাই ভাইজান, এইভাবে তো কখনো ভাবি নাই। সত্যি তো, মানুষ মইরা গেলে আমরা কতই না ভয় পাই। সবই উপরওয়ালার খেলা রে। তয়ো পিয়া, তুমি সাবধানে গাড়ি চালাও। এগুলো কথায় মনোযোগ দিয়া তোমার কাম নাই। ইনি হচ্ছেন শাহাবুদ্দিন, পেশায় একজন লাশবাহক। অন্য সাধারণ মানুষের মতোই তার জীবনযাপন। হাসপাতালের মর্গ থেকে বেওয়ারিশ লাশ নিয়ে এসে কবর দেয়াই তার কাজ। কিছুদিন হলো শাহাবুদ্দিনের সাথে নতুন যোগ দিয়েছে মতি মিয়া। লাশ বহন করে নিয়ে এসে গাড়িতে তোলা, কবর খুঁড়ে লাশ দাফন করা, মূলত শাহাবুদ্দিনকে সহযোগিতা করাই তার কাজ। বরাবরের মতো আজকেও শাহাবুদ্দিন আর মতি মিয়া ভ্যান গাড়িতে করে একটি লাশ নিয়ে যাচ্ছে দাফন করতে। রাত তখন ঘনিয়ে এসেছে। তৈয়ব মিয়া, গাড়ি এইখানেই রাখেন। মতি, লাশ ধর, নিচে নামা, সাবধানে ধরিস। আচ্ছা ভাইজান, ধরেন। তারা বেওয়ারিশ লাশটি টেনে হিচড়ে গোরস্থানের ভিতরে নিয়ে এলো। গোরস্থানের লাশ দেখে কবরস্থানের পাহারাদার হান্নান মিয়া ইতোমধ্যে চলে এসেছে। অন্তত 7-8 দিনের অর্ধগলিত পচা লাশ। দেখলেই বোঝা যায় লাশে পচন ধরেছে, মুখ থেকে পচা মাংস গলে পড়ছে। কি বীভৎস চেহারা, দুর্গন্ধে যেন থাকতেই পারছে না মতি মিয়া। এমন বীভৎস লাশ দেখে মতি মিয়া বলে উঠল, শাহাবুদ্দিন ভাই, একটা বিষয় খেয়াল করছেন? আমার মনে হয় এই লাশের কোনো সাধারণ মৃত্যু হয় নাই, কেউ কুপাইয়া মারছে। প্রথমে মাথা শরীর থেকে আলাদা করছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়া কুপাইয়া কুপাইয়া মারছে। এইটা আবার বলতে হয় নাকি? আজ 20 বছর ধরে লাশ দাফন করি। এই পর্যন্ত যত লাশ দাফন করছি, তার বেশিরভাগই কুপাইয়া মারা লাশ। মতি, শাহাবুদ্দিন ভাই ঠিকই বলছে। এ পর্যন্ত যত লাশ আমরা দাফন করছি, বেশিরভাগই কুপায়ে হত্যা করা লাশ। কারো গলা কাটা, কারো বুকের মধ্যে ছুরি ঢোকানোর দাগ, আবার কারো কারো হাত পা শরীর থেকে আলাদা করা থাকে। আজ পর্যন্ত এত লাশ দাফন করলাম, কোনো লাশের প্রতি কখনো মায়া কাজ করে নাই। কিন্তু আজকের এই লাশটা দেখার পরেই কেমন জানি মায়া আর ভয় কাজ করতে লাগলো। মনে হইতাছিল লাশটা আমারে যেন কি বলতে চায়। আচ্ছা হান্নান ভাই, কবর খোঁড়া শুরু কইরা দেন। হান্নান মিয়া কবর খুঁড়তে শুরু করলেন। মতি নানান কাজে সাহায্য করতে লাগলেন কবর খোঁড়ায়। শাহাবুদ্দিন একটু তফাতে এসে পকেট থেকে দিয়াশলাই আর একটা সিগারেট বের করলেন। চারপাশে ঝোপঝাড়ের কারণে আশেপাশে কিছুই দেখা যায় না। এবার শাহাবুদ্দিন দিয়াশলাই থেকে একটা খাঁটি বের করে জ্বালাতেই দিয়াশলাইয়ের আলোতে দেখল লাশটা কেমন বড় বড় চোখ করে বেশ স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। হে কি, এইটা আমি কি দেখতাছি? 7-8 দিনের পচা লাশ আমার দিকে তাকাই কেমনে? এইটা কেমনে সম্ভব?
শাহাবুদ্দিন বেশ কৌতূহলী চোখে তাকিয়ে একটু এগিয়ে লাশটার গায়ে হাত দেবে, অমনি মতি বলে উঠল, শাহাবুদ্দিন ভাই, কবর খোঁড়া শেষ, লাশ ধরেন, কবরে নামাই। হ্যাঁ, মতি ধর, সাবধানে ধরিস, লাশের অবস্থা ভালো না। আচ্ছা ভাইজান, ধরেন। শাহাবুদ্দিন আর মতি মিয়া দুজনে মিলে লাশ কবরে নামাতে থাকে। লাশ কবরে নামানোর সময় আচমকায় লাশের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে ছিটকে পড়ে গেল। শাহাবুদ্দিন চমকে উঠলেন। এ কি রে, লাশ তো নড়ে। ভাইজান, কি হয়েছে ভাইজান? আপনি এত ভয় পাইতেছেন কেন? ওই দেখ, লাশের মাথা। ভাইজান, আমার মেলা ডর করতেছে। ভয় পাইস না মতি। হান্নান ভাই, তাড়াতাড়ি করেন, বিষয়টা মোটেও সুবিধার না। তাড়াহুড়ো করে কোনো রকমে মাটি চাপা দিয়ে তারা দাফন কাজ শেষ করল। তখন ঘড়িতে রাত প্রায় 2টো। বাড়ি ফেরার সময় শাহাবুদ্দিন বলল, মতি, জি ভাইজান, বলেন। খুব সাবধান কইরা দেইখা শুইনা বাড়ি ফিরবি। রাস্তায় কোনো সমস্যা হইলে জানাবি। খুব ভয় পাইলে যাবার দরকার নাই। আজ রাতটা আমার এইখানেই থাক। না ভাইজান, কোনো সমস্যা হইব না, আপনিও সাবধানে থাকেন, কাল দেখা হইব। হান্নান ভাই, আপনিও খুব সাবধানভাবে লাশ পাহারা দিয়েন, চুরি যেন না হয়ে যায়। আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে লাশ চুরি হওয়ার কোনো ভয় নাই। আচ্ছা, আমি তাইলে এখন যাই। আর কোনো সমস্যা হইলে আমারে ডাক দিয়েন। শাহাবুদ্দিন আর মতি মিয়া কবর দেওয়ার কাজ শেষ করে বাড়ির পথে রওনা হলো। কবরস্থান থেকে একটু দূরেই শাহাবুদ্দিনের ঘর। বেশ ক্লান্ত শরীর, ঘুম ঘুম চোখ নিয়ে আর যেন তাকিয়েই থাকতে পারছেন না শাহাবুদ্দিন। তবু লাশের বড় বড় চোখ করে তাকিয়ে থাকা আর কবরে নামানোর সময় লাশের মাথা ছিটকে পড়ে যাওয়ার দৃশ্য তাকে ভাবিয়ে তোলে। ভাবতে ভাবতে হালকা ঘুমে ঢলে পড়ল তার চোখ। এমন সময় বাইরে থেকে মৃদু কণ্ঠে কে যেন তার নাম ধরে ডেকে উঠল, শাহাবুদ্দিন। এমন ভারী কণ্ঠে তার নাম ধরে ডাকার মৃদু শব্দ ভেসে আসায় সে বেশ অস্বস্তি অনুভব করে চোখ খুলল। চোখ খুলতেই দেখল জানালার পাশ বরাবর কেউ একজন হেঁটে গেল। শাহাবুদ্দিন একটু এগিয়ে বললেন, কে কে ওইখানে? কি চাই আপনার? কি হলো, কথা বলতেছেন না কেন? কে আপনি? কে? শাহাবুদ্দিন কোনো সাড়া পেলেন না। ছায়ামূর্তিটি শাহাবুদ্দিনের দিকে তাকিয়ে ইশারা করে বললেন, শাহাবুদ্দিন ভাই, আপনার সাহায্য চাই। আপনি কে? লোকটি কোনো জবাব দিলেন না, সামনের দিকে তাকিয়ে এগিয়ে চললেন। চলতে চলতে তারা কবরস্থানের সামনে চলে এলেন। কবরস্থানের গেটে তখনও তালা ঝোলানো। শাহাবুদ্দিন লোকটিকে ডেকে বললেন, দাঁড়ান বলতাছি। কে আপনি? লোকটি আবার বলে উঠল, একটু সাহায্য করেন ভাইজান, এই তো, আর একটু আসেন। বলতে বলতে লোকটি কোনো রকম তালা না খুলেই গেট পার হয়ে গেল। কিন্তু শাহাবুদ্দিন যেতে পারলেন না। তিনি দূর থেকেই দেখলেন ছায়ামূর্তিটি আজ রাতের সদ্য কাঁচা কবরে গিয়ে কি এক করুণ আকুতি করতে করতে মিলিয়ে গেলেন কবরে। শাহাবুদ্দিন এবার ভীষণ ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে এলো। পরদিন সকালে শাহাবুদ্দিন পুরো ঘটনা হান্নান মিয়া ও মতিকে খুলে বলে। কি কইতাছেন শাহাবুদ্দিন ভাই? গত রাতে আমার সাথে ওই একই ঘটনা ঘটছে। আর বলিস না মতি, গত রাইতে তোরা যখন কবর দিয়া চইলা যাস, তার কিছুক্ষণ পরেই কে যেন আমার ঘুম থেকে টাইকা তুলল। ঘুম ভাঙতেই দেখি এক বিকট আকৃতির অবয়ব ওই কবরের মধ্যে অদৃশ্য হইয়া গেল। বিশ্বাস করেন শাহাবুদ্দিন ভাই, গত রাইতের মতো ভয় আমি আমার জীবনেও পাই নাই। মতি ভাইজান, শোন, তোর আজ রাইতে আর কাজ করতে হইব না। আজ রাইতে বাড়িতেই থাকিস। যা, এখন বাড়ি চইলা যা। মতি বাড়ি চলে গেল। শাহাবুদ্দিন একটা সিগারেট ধরিয়ে হান্নান মিয়াকে বলল, হান্নান ভাই,
আপনি এখানে থাকেন, আমি একটু ভেতরে যায় কবরটা দেখে আসি। আচ্ছা, যান। শাহাবুদ্দিন সিগারেটটা হাতে করে গোরস্থানের ভেতরে প্রবেশ করলেন। একটু সামনের দিকে তাকিয়ে সিগারেটটা তুলে একটা টান দেবেন, অমনি দেখতে পেলেন গতকালকের নতুন কবরটি খোঁড়া। কি ব্যাপার, কত রাইতেই তো কবর দিয়ে গেলাম, আজকেই কবরের মাটি খোঁড়া। হান্নান ভাই, হান্নান ভাই, ও হান্নান ভাই, এদিকে আসেন। ভাই বলেন, কি হয়েছে? হান্নান ভাই, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? কি কইতাছেন আপনি? গতকাল যে লাশ দাফন করছিলাম, লাশ তো চুরি হয়ে গেছে। লাশ চুরি হয়েছে মানে? ওই দেখেন, কবরের মাটি খোঁড়া। তাই তো, বিষয়টা কি? গতকাল সারা রাত আমি লাশ পাহারা দিছি, গোরস্থানের গেটেও তালা লাগানো, চোর ঢুকনের কোনো রাস্তা নাই। তাইলে কি শেয়াল কুকুর আইসা কবর খুঁজে গেছে? আরে না ভাই, শিয়াল কুকুর ঢোকনেরও রাস্তা নাই। হান্নান ভাই, আমার মনে হয় কি, গতকাল রাইতে যে ঘটনা ঘটছিল সেটা কোনো সাধারণ বিষয় না। আমরা তিনজন একই স্বপ্ন দেখছি, নিশ্চয়ই কোনো রহস্য আছে। শাহাবুদ্দিন ভাই, আমারও তাই মনে হয়। বিষয়টা নিয়ে আমাদের কিছু করা উচিত। আচ্ছা, আজকের দিনটা যাক, কালের একটা বিহিত করবো নে। আপনি আজকের রাতটা একটু সাবধানে কবর পাহারা দিয়েন। এই বলেই শাহাবুদ্দিন বাড়ি চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল গেল, সন্ধেও উতরে গেল, কিন্তু শাহাবুদ্দিনের মাথা থেকে কোনোভাবেই যেন কবর খোঁড়ার বিষয়টি নামছেই না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল সে বুঝতেই পারল না। হঠাৎ মাঝরাতে কি এক বিকট শব্দে ঘুম ভেঙে গেল শাহাবুদ্দিনের। গতকালকের ন্যায় বেশ সন্দেহ হওয়ায় দ্রুত বিছানা থেকে উঠে জানালার পাশে গেল সে। গিয়ে দেখলো গতকালকের সেই লোকটি কি একটা আঁকড়ে ধরে বিপরীত মুখ করে বসে বসে কাঁদছে। শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই, আমারে সাহায্য করেন, মুক্তি দেন আমারে, আমারে মুক্তি দেন। শাহাবুদ্দিন দ্রুত ঘর থেকে বেরিয়ে দেখতে গেল। বেশ অদ্ভুতভাবে গিয়ে দেখলো সেখানে কেউ নেই। এ কি, একটু আগেই দেখলাম কে যেন ওইখানে বৈশা কান্তা ছিল, লোকটা গেল কই? শাহাবুদ্দিন আশেপাশে লোকটিকে খুঁজতে লাগলো। হঠাৎ একটা গাছের আড়াল থেকে ঠিক সেদিনের কবর দেয়া লাশের দুর্গন্ধটা ভেসে আসলো তার নাকে। এবার শাহাবুদ্দিন বেশ ভয় পেয়ে গাছটার পাশ বরাবর উকি দিতেই দেখলো একটা লাশ পড়ে রয়েছে গাছের আড়ালে। শাহাবুদ্দিন বেশ ভয়ে একটু এগিয়ে লাশের মুখ দেখার জন্য লাশটা উল্টে দিতেই দেখলো সেদিনের মাথা আলাদা করা সেই লাশ। এ কি, এই লাশ এইখানে কেমনে আইলো? গতকাল রাইতে যে লাশ দাফন করছিলাম সেই লাশ এইখানে? ভয়ে শাহাবুদ্দিনের গলা শুকিয়ে গেল, সারা শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো উপক্রম। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে সে। বীভৎস আকৃতির পচা দুর্গন্ধযুক্ত লাশটি চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে তার দিকে। লাশটির চোখের দিকে তাকালেই মনে হয় কি যেন বলতে চায় লাশটি। না না না, এই লাশ আমারে দাফন করতেই হইব, নাইলে সর্বনাশ হয়ে যাইব। কোনো প্রকার ভয়ের তোয়াক্কা না করে মনের মধ্যে দুঃসাহস নিয়ে লাশটিকে কাফনের কাপড়ে পেঁচিয়ে কাঁধে তুলে নিল সে। লাশ কাঁধে করে হাঁটছে শাহাবুদ্দিন। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ কাফনের কাপড় থেকে লাশের মাথাটা খুলে মাটিতে পড়ে গেল। ধর থেকে আলাদা হওয়া লাশের মাথাটা দেখে জ্ঞান হারানোর উপক্রম তার। তবু বুকে সাহস চেপে ধরে বলল, না, ভয় পাইলে চলবো না, যত যাই হোক না কেন আমারে লাশ দাফন করতেই হইব। কাঁধে লাশ আর হাতে অর্ধগলিত পচা মাথা নিয়েই হেঁটে চলল শাহাবুদ্দিন। গোরস্থানে প্রবেশ করে কোনো রকমে পূর্বের খোঁড়া কবরেই মাটি চাপা দিয়ে দিল। দাফন কাজ শেষে কবর থেকে কয়েক কদম হাঁটতেই পেছন থেকে শব্দ ভেসে আসলো তার কানে। শাহাবুদ্দিন,
তোরা আমারে দাফন করছস, কিন্তু জানাজা পড়াস নাই। আজ পর্যন্ত যত লাশ দাফন করছস, কারোর জানাজা পড়াস নাই। এই গোরস্থানে কেউ শান্তিতে নাই, সবার অনেক কষ্ট হয়। আমিও কোথাও শান্তি পাই না শাহাবুদ্দিন। তোরা আমার জানাজাটা পড়াইয়া দে, আমারে মুক্তি দে, মুক্তি দে, আমারে মুক্তি দে। বলতে বলতে অবয়বটি মিলিয়ে গেল গোরস্থানের কোনো এক অন্ধকার চাদরে। শাহাবুদ্দিনের আর বুঝবার কিছুই বাকি রইল না। সে দ্রুত হান্নান মিয়া ও মতিকে ডেকে জানাজার ব্যবস্থা করে। এর থেকেও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কাছে কোনো ভূতের গল্প থাকলে আপনার নাম, ঠিকানা এবং ছবি দিয়ে পাঠিয়ে দিন আমাদের নিচের জিমেইল অ্যাড্রেসে।